আমরা আবার ফিরে এলাম ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে এবং ফিরে এলাম এমন একটা বিশেষ দিনে যাকে আমরা বলি আজ দোলযাত্রা। এমন দিনে এমন একজন মানুষকে নিয়ে আমরা এলাম যিনি রঙিন, স্বভাবতই রঙিন, এবং মাঝে মাঝে এমন রঙিন হয়ে ওঠেন যে উল্টো দিকে যারা থাকেন তারা বলেন আর না আর না আর না আর রং চাই না। কিন্তু আমরা আজকে রং চাই, নানান কথায়, নানান ধরনে, নানান অভিজ্ঞতার রং তোমার কাছ থেকে জেনে নিতে চাই, তোমার মার কাছ থেকে জেনে নিতে চাই, মোদ্দা কথা আনন্দ করতে চাই। দোল হলো সেই রকম একটা উৎসব যেদিন প্রাণ খুলে কথা বলা যায়, যেদিন অন্যের সঙ্গে মেলা যায়। যাই হোক, আমরা আগের দিন তোমার কাছে একটা প্রশ্ন দিয়েছিলাম, তুমি তার উত্তরও দিয়েছিলে। যে ইচ্ছেটি পূরণ করতে চাও, যার জন্য এই খেলা, সেটা কি? সেটা হচ্ছে মাকে আমি কেন আমার দাদারা আমরা সবাই মিলে শাড়ি গয়না বিভিন্ন রকম মানে ডায়মন্ড সোনা রূপো অনেক কিছু দেওয়া হয়েছে, কিন্তু মার ভারী শখ ছিল খুব সুন্দর একটা পার্ল সেটে। সেটা কোনো দিনই হয়ে ওঠেনি, মানে হয়তো দোকানে গেছি অন্য কিছু কিনে ফিরে এসেছি, অন্য কিছু ভালো লেগে গেছে, তো সেই স্বাদটা মার অপূর্ণ রয়ে গেছে। আর আরেকটা হচ্ছে আমি চাকরি পেয়ে মাকে একটি কোরিয়াল বেনারসি কিনে দিয়েছিলাম লাল পাড় হওয়ার দরুন। মা ভীষণ এইসব ব্যাপারে রিজিড, মা পড়বেন না বাবা চলে যাওয়ার পর, সেটা আমার বৌদিকে দিয়ে দেন এবং তার কোরিয়াল বেনারসির শখটি অপূর্ণই থেকে যায়। তো সেই জন্য আমার খুব শখ একটি কোরিয়াল বেনারসি, তার সঙ্গে ম্যাচিং একটা বেশ পার্ল সেট। বেশ, দেখা যাক মায়ের এই ইচ্ছে পূরণ, মানে যেটা তুমি নিজে ইচ্ছে করেছো সেটা মার হাতে তুলে দিতে পারো কি না। দেখা যাক। তোমার ফার্স্ট রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেন ছিল পেঠা তৈরি করার মূল উপকরণটি কি? अमिताभ बच्चन से मिलना है, हमको मुरब्बा खिलाना था बस। हाँ, फोटो खिंचवा लो, मिलवा दे। ये वाला मुरब्बा खाएंगे साहब, फफूंदी वाला। उनका पेट खराब हो गया तो लोगों करोड़पति तुम बनवाओगे। ले चख ले ये मुरब्बा, ले चख ले ये मुरब्बा। आगरा माँ का पेठा आदमी जरूर खाता है, ताज जरूर दिखता है। दिल में रख ले ये मुरब्बा, रख ले ये मुरब्बा। महाभारत के समय में ही इसकी उत्पत्ति हुई थी। संस्कृत में इस पेठे को कहते हैं कुष्मांडू। एक महर्षि हुआ करते कुष्मांडू, उनके नाम से ये उत्पत्ति हुई। তুমি উত্তর দিয়েছো চাল কুমড়ো। চাল কুমড়ো। কুমড়ো নয়, লাউ নয়, চাল কুমড়ো। আমরা দেখে নিই উত্তরটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। ये कच्चा फल है जो हम बाजार से लेके आते हैं, छीलने के बाद इसे गोदा जाता है। गूंदने के बाद इसे हम टाइट करते हैं चूना के पानी से। टाइट करने के बाद इसे धो के हम इसे उबाल लेते हैं। उबालने के बाद हम इसे चाशनी में डाल देते हैं, तो पेठा बन जाता है। ले चख ले ये मुरब्बा। চাল কুমড়ো একেবারে সঠিক উত্তর। আগ্রার পেঠা তৈরি করতে চাল কুমড়ো লাগে, এই বলে তুমি প্রায় একটা স্বপ্ন পূরণ, একটা ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেললে। তুমি যেটি চেয়েছো সেটি আমরা দেখে নিই এবং তুমি সেটি মার হাতে তুলে দাও। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কথা দিই। হ্যাপি
সুদীপা, মা বেশি নিজেকে প্রকাশ করতে চান না। তুমি একবার আমাকে আগে বললে যে মার থেকে মামনিকে আমি বেশি ভালোবাসি। মা সম্পর্কে তোমার ভেতরে একটা কোথাও মানে একটা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যেমন আছে, কোথাও একটা ছোট্ট দূরত্বও আছে। সেটা কি ভয় থেকে, মানে ছোটবেলায় কি উনি খুব রাগী ছিলেন? হ্যাঁ, মা ভীষণ, মাকে আমরা মেজর বলতাম। মেজর? হ্যাঁ, মা আমাদের অ্যাকচুয়ালি একটা উত্তর কলকাতার পাড়ায় বড় হয়ে ওঠা, তো এবাড়ি ও বাড়ি খেলতে চলে গেছি 3টে বাড়ি পরে হয়তো। কি বলতেন, মা কিরকম ভাবে বলতেন, ডাকতেন উনি? একটা চিৎকার দাও দেখি কিরকম হয়। আমার ডাকতাম পিঙ্কি, পিঙ্কি। মা ডাকতো পিঙ্কি বলে ডাকতো, আমি দৌড়তে লম্বা দৌড়তে ডাকটা হতো। আসতাম। হ্যাঁ, দৌড়তে দৌড়তে এসে আমি জিজ্ঞেস করলাম কি করেছি। মায়ের থেকে আমাকে সবসময় মামুনিই বাঁচিয়েছে। আমার সেজ জ্যাঠা, মামুনি বা আমার জেঠিমা সবাই আমাকে বাঁচাতো আর কি। তো মা ভীষণ মারতো, আর সব থেকে মারতে পারতো না যখন, তখন গালে চিমটি কেটে দিত। আচ্ছা, খেতে বসেছি, টুক করে গালে চিমটি কেটে দিল। আমি কেঁদে উঠলাম, বললো সবাই বলছে নিশ্চয়ই তুই কিছু, বলছে ওরকম ছিচকাঁদুনি, খালি কাঁদে। আচ্ছা, এই আপনাকে জিজ্ঞেস করি কেন আপনার মনে হতো এরকম? এমনিতে তো ওকে দেখে খুব ভালো মেয়েই বলে মনে হয়। পড়াশোনা করতে চাইতো না তো। আর মা বাবার বদ্ধমূল ধারণা ছিল ভোরবেলা যারা পড়ে তারাই ভালো স্টুডেন্ট, ভোরবেলা যে পড়ে না তার দ্বারা কিছু হয় না, এবং জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে পড়তে হবে। বাবা ছিলেন তখন? বাবা কোনোদিন আমায় মারেননি, আমাদের কোনো ভাই বোনকেই বাবা মারেননি, কোনোদিন গায়ে হাত তুলতে হয়নি আর কি। বাবা মারতে পারতো না খুব একটা। বাবাকে তুমি হারিয়েছো কতদিন হলো? বাবা চলে গেছেন আমাদের প্রায় 3 বছর, মা 3 বছর হবে। মানে এখন যে তুমি অনেক কিছু পারো, অনেক কিছু জানো, সেইগুলো আর আমার দেখা হয়। ওনার দেখা হয়নি? রান্নাঘরটা দেখেছে তো, রান্নাঘর। বাবা খুব এনকারেজ করতো। আমাদের বাড়িটা যেরকম বা যেরকম পাড়া, সেখানে খুব বেশি টেলিভিশন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেয়েদের যাওয়াটা খুব ভালো চোখে দেখা হতো না, কিন্তু আমাদের বাড়িটা খুব লিবারেল ছিল। তো বাবা আমায় সবসময় বলতো যে এমন কিছুই করা উচিত যেটা তোমার ভালো লাগে করতে। মার খুব শখ ছিল আমি ডাক্তার হব, কিন্তু সুচিত্রা সেন বোধহয় কোনো ছবিতে ডাক্তার ছিল সেই জন্য, কিন্তু আমার তোমাকে খানিকটা সুন্দরী সেই কারণে। মার খুব শখ ছিল আমি ডাক্তার হব। আমি যে বললাম তোমায় সুন্দরী, তুমি মেনেই নিলে। কিন্তু আমি জিজ্ঞেস করছি যে তুমি এই যে বাবার কথা বললে, বাবার সঙ্গে কোনোদিন মানে কোনো একটা গন্ডগোলের মুহূর্তে তোমার জীবনে নিশ্চয়ই কিছু এমন অন্ধকার বা এমন গলিগুজি এসছে যেগুলোকে তুমি পেরোতে পেরোতে গেছো। আমরা সকলেই পেরোই এখনো প্রতিদিন। বাবার সঙ্গে সেই সব মুহূর্তের বোঝাপড়া বা কোনো স্মৃতি বা কোনো অভিজ্ঞতার কথা মনে আছে? এটা কোনোদিনই ভুলতে পারবো না যে আমি বাবা অনেক কিছু বারণ করেছিল, সেগুলো আমরা সেই সময় শুনিনি। আমি প্রেম করতে শুরু করি এবং বাবা বারবার বারণ করেছিল যে এটা ভুল করছো তুমি, আমি তোমায় বলছি তুমি ভুল করছো। উনি জানতে পেরে গেছে? হ্যাঁ, মানে তুমি জানিয়েছিলে আমি নাকি জানিয়ে দিয়েছি, হঠাৎ করে? জানিয়ে দিয়েছেন। আমাদের বাড়িতে কোনো কিছু এরকম লুকোনো কিছু না, বাবার পছন্দ হয়নি এবং বাবা বলেছিল যে তুমি কষ্ট পাবে, এবং আমি কষ্ট পেয়েছি এবং বাবাকে কষ্ট দিয়েছি। সেই কষ্টটা কোনোদিন আমি ভুলতে পারবো না। আমার সেটা বাবা কি তোমার চোখে অনেক জল দিনের পড়েছিল। মানে ঘটনা ছিল? 7-8 বছর তো বটেই। যে বাবা আমাকে এত কিছু দিয়েছে, এত কোনোদিনও একটা এরকম ওই মায়ের মতো চিমটিও কাটেনি, সেই বাবা আমার জন্য কেঁদেছেন। এটা ভাবলে কিরম লাগে এটা না ঠিক আমি বলে বোঝাতে পারবো না, নিজেকে ভীষণ অপরাধীর মতো লাগে। কোনোদিন বলেছো বাবাকে? হ্যাঁ, বাবাকে আমি বলেছিলাম। সেই দিনটা খুব মানে বাবাও কেঁদেছে, আমিও কেঁদেছি। আমার মনে আছে জি গৌরব যেদিন পেলাম, আমি হাসপাতালে গিয়ে আমি অ্যাওয়ার্ডটা দিয়েছিলাম, তখন বলেছিলাম যে বাবা তুমি জানি না আমায় ক্ষমা করতে পারবে কিনা কোনোদিনও, কিন্তু আমি খুব অন্যায় করেছি তোমার সঙ্গে। তো যেদিন দিলে পুরস্কারটা ওনার সামনে, তখন ওনার চোখ মুখ কেমন দেখাচ্ছিল? কেঁদে ফেলেছিলেন। হ্যাঁ, আরেকটা অন্যায় করেছি মার প্রতি, সেটা আমার একার নয়, আমাদের 3 ভাই বোনেরই অন্যায়। সেটা হচ্ছে বাবার মা তো কোমা থেকে ফেরত এসেছিলেন, মা কাউকে চিনতে পারতেন না, তো সেইখান থেকে মা একটু সুস্থ হয়েছেন, সেই সময় বাবার ক্যান্সার ধরা পড়ে এবং আমাদের ডাক্তার বলেছিলেন মাকে জানিয়ে দিতে, কিন্তু সবাই এত বললো যে মা নিতে পারবে না, মার স্ট্রোক হয়ে যাবে, মা অসুস্থ হয়ে পড়বে। বাবা চলে যাবার আগের দিন রাত্রিবেলা মা জানতে পারেন যে বাবা হয়তো সকালবেলা আর নেই। তো মা গেছিলেন দেখা করতে, কিন্তু কথা বলতে বাবা পারেননি। তো হয়তো মার অনেক কথা জমেছিল। মা পরে আমাকে এটা বলেছেন যে কি হলো, আমি তো সবটাই নিলাম, তার মৃত্যুটা নিতে পারলাম, আর এই খবরটা তোর আমার কাছে এতদিন লুকিয়ে রাখলে, আমার অনেক কিছু বলার ছিল।
বলতে দিলে আপনি বলতেন, মানে যদি আগে জানতেন। তুমি কি মেয়ে হিসেবে জানো মা কি বলতে পারতো? আসলে মার বাবা ছাড়া কিছু ছিল না জীবনে। বাংলাদেশ থেকে চলে আসার পর অনেক কষ্ট করেছে, লোকের বাড়িতে কয়লাও ভেঙেছে, এরকমও দিন গেছে। যারা থাকতে দিয়েছেন তারা অনেক কাজ করিয়েও নিয়েছেন। লোকের বাড়ি বাসন মেজেছেন, মানে আপনি? যার বাড়িতে থাকতেন তাদের বাড়িতে অনেক কাজ করতে হতো। মা অনেক কষ্ট করেছে এবং বাবা সেখান থেকে লিটারেলি মাকে উদ্ধার করে আনা, যেটা বলে একদম আগলে রাখা, মাকে চারদিক থেকে এরকম আগলে রাখতো। তো মায়ের হয়তো অনেক না বলা কথা ছিল, মা কোনোদিনও তো প্রকাশ নেই কিছু, আমি তোমায় খুব ভালোবাসি, এই কথাটাও হয়তো মা বাবাকে কোনোদিনও বলেনি। হয়তো শেষ দিকে বলতে চাইছিলেন, হয়তো বলতে চাই বলতে দিলে না তোমরা? না, ভাবলে, ওই ভয় পেলে? সাবধানী মন, ভাবলাম মার যদি এই সময় কিছু হয়ে যায় এবং মাকে দেখে বাবা যদি বুঝতে পেরে যান, সে নানান চিন্তায় একটা খুব অন্যায় করেছি। আমাদের মনে হয় ওই মুহূর্তটা তার থেকে কেড়ে নেওয়ার কোনো অধিকার আমাদের ছিল না, সেটা আমরা করেছি, খুব অন্যায় করেছি। দোলের দিনই বাবাকে বলা হয়েছিল, মাদের প্রেম আর কি, যে মায়ের বিরাট চুল ছিল ঘন। তো আমার মাসি মামুনি আর কি, মামুনি বলেছিল যে যে ওকে রং মাখাবে সে যেন শ্যাম্পু করে দেবে। আমি করতে পারবো না, কারণ কোমর ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায় ওর চুল ধুতে গিয়ে। তো বাবা রং দিয়েছিল মাকে। সেই প্রেমের শুরু? তার আগে আগে একটু একটু চলছিল। তো উনি দায়িত্ব নিলেন রং মাখাবার, তো সারা জীবন রং মাখালেন। হ্যাঁ, আপনি কিছু বললেন না, আরো মানে মেখেই গেলেন রং। যে প্রেম দোলের দিনে উনি করেছেন, আজকে দোলের দিনে অন্তরাল থেকে ওনাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমি জানি উনি দু হাতে আবির নিয়ে, রং নিয়ে আপনাকে মাখিয়ে দিচ্ছেন। যখন আমরা কথা বলছি আমরা দেখতে পাচ্ছি নাকি, আপনি দেখছেন আর উনি দেখছেন, তাই তো? আপনাদের রং মাখামাখি চলুক, আমাদেরও রং মাখামাখি চলুক। আমরা ঢুকে পড়ি তোমার দ্বিতীয় ইচ্ছেটা জেনে নিয়ে সেই ইচ্ছে পূরণ কিভাবে ঘটানো যায় তার জন্য 3টি প্রশ্ন থাকবে। সেই 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। দ্বিতীয় ইচ্ছেটা কি? দ্বিতীয় ইচ্ছে হচ্ছে আমাদের বাড়ির আরেক মা দুর্গা, তার জন্য আমার মায়ের খুব ইচ্ছে অনেক বাসন কিনবে, অনেক কিছু কিনবে। অ্যাকচুয়ালি আমাদের যৌথ পরিবারে অদ্ভুত একটি ঘটনা ঘটে যায়, যার বাবার মৃত্যুর কারণও অনেকটা সেটাই। বাবা ওই শখটা নিতে পারেননি, যে হঠাৎ বাবাদের 4 ভাইয়ের বাড়ি ছিল, কিন্তু সেই লিগ্যাল কারণে বাবার যখন ক্যান্সার ধরা পড়ে আমরা তো কাউকে জানাইনি, তো অন্যদিক থেকে নোটিশ আসে যে দিন 15-র মধ্যে আমাদের বাড়িটা ছেড়ে দিতে হবে। এবং বাবা আমাদের কারোর কাছে আসেননি, বাড়ির ঠিক পাশের বাড়িটি ভাড়া নেন এবং যতক্ষণ পারতেন জানলা দিয়ে বারান্দা দিয়ে নিজের বাড়িটা দেখতেন। তো সেই বাড়ি থেকে চলে আসার সময় পুজোর বাসন, অনেক বাসন ছিল যেগুলো মারা সারা জীবন ব্যবহার করেছেন, কেউ এনে দিয়েছে, কেউ উপহার দিয়েছে। তো সেই বাসন সব একসঙ্গে একটা সিন্ধুকে থাকতো। তো মার সেই মানসিক অবস্থা ছিল না সেই বাসনগুলো নিয়ে আসে। তো মার ভীষণ আফসোস যে ঠাকুরের বাসন মার কাছে খুব প্রিয় একটা জিনিস ছিল, তো সেইটা আর মা নিয়ে আসতে পারেননি। সেই পুজোর বাসন কোসন এইটা তুমি দ্বিতীয় ইচ্ছে হিসেবে পূরণ করাতে চাও মায়ের জন্য। একদম। তোমার মানে এটা তো হচ্ছে তোমার মায়ের বাড়ি আর কি, তো বাবা মা যেখানে থাকতেন তোমার বাপের বাড়ি আমার কাছে থাকে, এখন তোমার কাছে থাকে। এখন তুমি যেখানে থাকো সেখানেও পুজো হয় নাকি? দুর্গা পুজো হয় আমাদের বাড়িতে। তাহলে তুমি তো এক ঘর বাসন কোসন নিয়ে অলরেডি আছো। আছি অলরেডি। আচ্ছা আচ্ছা। তাও মা দুর্গাকে মা পারলে মার গলার নেকলেস খুলে দিয়ে দিয়েছে। মানে আমাদের যিনি মা দুর্গা বাড়ির যে মানে আমাদের কন্যা রূপে আসেন এবং তিনি রাজরাজেশ্বরী রূপে আসেন, তার সাজ অপূর্ব এবং তাকে রোজ আয়না দিয়ে দেখাতে হয়, দেখো তুমি কি সুন্দরী, তোমায় কি সুন্দর লাগছে, তোমার বর নেই তো কি হয়েছে, তোমাকে এখন আমরা বলছি খুব সুন্দরী তুমি। সে এক একদিন একটা বেনারসি পরে, ভীষণ সুন্দরী। তো মা নিজের বিয়ের নেকলেস যেটা বাবা মাকে দিয়েছিল সেই নেকলেস দিয়ে দিয়েছে। মা পারলে সবই ঠাকুরকে দিয়ে দেয়। এই বাসন কোসনগুলো কোথায় থাকবে এখন? মার ঘরেই থাকবে, মার কাছেই থাকবে। মা এবারে যে দুর্গাপুজো আসবে তাতে এগুলো ব্যবহার করবে। বাহ, এই তো আমাদের জিততেই হবে আজকে।
জিততেই হবে আজকে। কি জানি। ঈশ্বরের দোহাই, মা দুর্গার দোহাই, আমরা যেন সব ঠিক ঠিক পারি। সুদীপা, অনেক দায়িত্ব। দেখা যাক। বেশ, আমাদের প্রথম যে প্রশ্নটা আসবে, যেহেতু এটা অন্যরকম একটা ঘটনার মধ্যে দিয়ে আবিষ্কার করলাম মাকে, তোমাকে, তাই এটা আর এখানে আসবে না, এটা একেবারে সামনাসামনি ঘটবে এবং সেটা দেখে তারপরে আমি প্রশ্নটা করব। এটা দেখার বিষয়। দেখি। খুব সুন্দর, খুব সুন্দর। নাচা গানা তো ভালোই হলো, রং মাখাও হলো খানিকটা, কিন্তু এইবারে হচ্ছে সেই জটিল জায়গা যেখানে গিয়ে আমায় জিজ্ঞেস করতে হবে। আমরা যেটা দেখলাম, একটা বিশেষ ধরনের নাচ দেখলাম, এই নাচটার নাম কি? এটাকে আমরা কি নামে চিনি? অদিতি একটু ইশারা করতে পারে তো? না, পারে, কিন্তু ও তোমার উপর এত বিশ্বাস রাখে, ও ওটা করবে না। তোমাকে উত্তর দিতে হবে, ভেবে না। বিহু। অহমিয়া, ও শাড়িটাও মুগা শাড়ি পরেছে, বিহুই হবে। অহমিয়া তো অনেক কিছু আরো আছে, মানে ফোক ফর্ম, যেগুলিতে কিন্তু খানিকটা এই ঘরানার বিহু নাচ ডান্স। হয়। এটা বিহু। বিহু। যদি তুমি এটা ভুল বলো তাহলে তোমার সামনে আরো দুটো প্রশ্ন আছে, তার উত্তর ঠিক দিতে পারলেই চলবে। সেই হেতু এটা ভুল হলেও আমরা এই নাচের আনন্দটুকু আমাদের মনের মধ্যে রেখে দেবো এবং ধরে নেবো যে কি আর যায় আসে, এখনো তো দুটো প্রশ্ন পড়ে আছে। আর যদি তুমি মনে করো যে না, আরেকবার আমি ভেবে নেবো, তুমি ভেবে নিতে পারো। তুমি বিহু নেচেছো কখনো? আমি তো নাচই করিনি কোনোদিনও। হ্যাঁ, কিন্তু করলে তো, এখন বেশ করলে। বাবা জঘন্য, সে অদিতি বলে, ও তো সবাইকেই নাচ করাতে পারে। না, কিন্তু তুমি বিহু এমনি দেখেছো, নাচতে দেখেছো, সেই থেকে মনে হচ্ছে। হ্যাঁ। আর যেহেতু গানটার ওই একটা ভাষা, এটার থেকে আন্দাজ করছি। অহমিয়া ছিল, আর ওর শাড়িটাও পরেছে মুগা, বিহুই হবে। উত্তরটা ঠিক হলো না ভুল হলো, এটা অদিতির কাছেই জেনে নি, কেন অদিতি অত সুন্দর নেচেছে। তাই তুমি যদি ভুল বলে থাকো তাহলে ওর কষ্ট হবে, আর যদি ঠিক বলে থাকো তাহলে ও আনন্দে নেচে উঠবে। অদিতি, ও বলছে বিহু, উত্তরটা কি? তুমি যে বললে আনন্দে নেচে উঠবো, তো আমি নাচি একটু। এটা বিহু ডান্স, এটা আমাদের গুয়াহাটি আসামের ফোক ফর্ম, আর এটা বসন্তকালে হয় বলে এর নাম রঙ্গিলা বিহু। রঙ্গিলা বিহু। রঙ্গিলা বিহু। একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি সুদীপা, অনেক ধন্যবাদ অদিতি, ধন্যবাদ। ভালো থেকো।
আমাদের সেকেন্ড রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেন, এটা বলতে পারলেই তুমি ইচ্ছে পূরণ ঘটাতে পারবে, আর না পারলে আর একটা অপেক্ষা করে আছে। বেশ, যাবো সেটার মধ্যে? এখন তো বেশ আনন্দে আছো, আত্মবিশ্বাসী আছো। টেনশন হচ্ছে প্রচুর। এখনো টেনশন হচ্ছে? হ্যাঁ। দেখে নি সেকেন্ড রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেন, মন দিয়ে দেখো। এটাকে লহরি বলে। এটা স্লিকের ওপর একটা সিতার। এটা হচ্ছে টাই হার। টাই এই কারণে বলা হয়, টাইটা যেরকম অ্যাডজাস্ট করা যায়, এই সিতারটা অ্যাডজাস্টেবল হয়। এটাকে চিক বলা হয়। চিকটা নেকে এখানটা পড়া হয়। সবাই জানে যে এটাকে চূড় বলা হয়। সেই চূড়টাকে আমরা মডিফাই করে, এটা আজ থেকে না অনেক আগেই এটা মডিফাই করে এটাকে একটা খাড়ু করা হয়েছিল। এটার নাম খাড়ু, এই ডিজাইনটাকে, যেটা একটা পরলে আপনার পুরো হাতটা কভার করে যায়, আলাদা কিছু পরতে হয় না। এই ডিজাইনটাকে কঙ্কন বলা হয়। আর এটাকে দেখছেন, এটা হচ্ছে আমাদের জুই বালা। জুই ফুলটা কিরকম হয় সেটার ওপর ডিজাইন করে বালাটাকে তৈরি করা হয়েছে। এটাকে রতন চূড় বলা হয়। সেটা আগেকার দিনে 5 আঙুলে পরা হতো, এখন সেটা আস্তে আস্তে 1 আঙুলেও চলে এসেছে। হাতে পরা যায় এমন কত ধরনের গয়না আমরা দেখতে পেলাম। চূড়, খাড়ু, রতন চূড়, কঙ্কন, জুইবালা, 5টা। অনেকগুলো দেখানো হয়েছে, তার মধ্যে 5টাই হাতে পরার সামগ্রী ছিল, এটা বলছো? মন দিয়ে দেখেছিলে? মন দিয়েই তো গয়না দেখছিলাম, কি সুন্দর সুন্দর ডিজাইন। মন অন্য কোথাও যায়নি? মনে হচ্ছিল কি এটা আমার নেই কেন, ওটা আমার আছে হ্যাঁ, কেন? এইগুলো খাড়ুটা মনে হচ্ছিল একটা পরলে হাত ভরে যায়। এবং এটা কিন্তু সমস্ত টেলিভিশন সেটের সামনে বসে থাকা মহিলাদের প্রিয় প্রশ্ন। তারাও দেখছিলেন আর ভাবছিলেন এইটা আমার আছে, ওইটা নেই, এবার এটা নিতে হবে, ওটা কেন নেই, ওর বাড়িতে এটা দেখেছি, আমার বাড়িতে। এবং পাশে বসে থাকা বরেরা কঠিন মুখে টেলিভিশন সেটের দিকে তাকিয়ে ভাবছিলেন আমি যা ভাবছি ও কি তাই ভাবছে। এবং এরপরে কি সেই মোক্ষম প্রশ্নটা আসবে যে অনেক দিনের শখ ছিল একটা রতন চূড়, আর বর তখন বলবে 1 মিনিট, আমাদের বাড়িতে গাড়ি চালায় যে ভদ্রলোক, ওর নাম রতন, রতন অনেকদিন আসছেন, একটু খোঁজ নিয়ে আসছে বলে উঠে চলে যাবেন। কিন্তু তোমার মতো মেয়েকে ছেড়ে যাওয়া তো সহজ কাজ নয়, উনি যেতে পারবেন না, উনি বসে থাকবেন সামনে এবং অপেক্ষায় থাকবেন সুদীপা কি বলে সেটা দেখবার জন্য। আমরা যেমন অপেক্ষায় আছি। বলে দিয়েছি 5টা, ওই তো চূড়, খাড়ু, রতন চূড়, কঙ্কন, জুইবালা। হাতে পরা যায় এমন কত ধরনের গয়না আমরা দেখতে পেয়েছি প্রশ্ন ছিল, তুমি বলছো 5 ধরনের। দেখে নি তাহলে উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। এটাকে চূড় বলা হয়। এটার নাম খাড়ু। এই ডিজাইনটাকে কঙ্কন বলা হয়। এটা হচ্ছে আমাদের জুই বালা। আমরা তো 4টেতে এসে আটকে গেলাম। রতন চূড় কোনটা? এই যেটা হাতে ধরে রয়েছে, যেখানে আটকে গেছে। ওটাই তো দেখালো না, এটা বললো দেখাবে না? না, এবার দেখাবে। রতনের রতন চেনে তাহলে আবার দেখতে হবে, কিন্তু আমার মনে হলো তো এইটুকুই তো আমরা দেখেছিলাম। না, শিওর? শিওর। হায় ঈশ্বর, আবার প্রথম থেকে দেখতে হবে। এটাকে চূড় বলা হয়। এটার নাম খাড়ু। এই ডিজাইনটাকে কঙ্কন বলা হয়। এটা হচ্ছে আমাদের জুই বালা। এটাকে রতন চূড় বলা হয়। মজা গেল, ঠিকই আছে। তুমি ঠিক উত্তর দিয়েছো? ঠিক দিয়েছি। বেশ, সুদীপা বলছে ও একেবারে ঠিক উত্তর দিয়েছে।
সত্যি সত্যি একটা মায়ের জন্য ইচ্ছে পূরণ দ্বিতীয়বার ঘটিয়ে ফেলেছো। তোমার মা যে দুর্গা ঠাকুরের যে বাসন কোসন এগুলোকে একসময় ছেড়ে এসেছিলেন, আজকে সেইগুলো সব কটা এক জায়গায় করে তুমি তোমার মতন করে তুমি মার হাতে তুলে দেবে। আমরা দেখে নি সেগুলো, এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলা রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সুদীপা, আমরা পৌঁছে গেছি একেবারে তৃতীয় পর্বে, যে পর্বটা একটু কঠিন এই কারণে যে তোমাকে 3টে প্রশ্নেরই উত্তর দিতে হবে। মার থেকে এখনো সাহায্য নাওনি, তাই 2টো সাহায্য এখনো পড়ে আছে। আমরা দেখে নিই তৃতীয় পর্বের জন্য কি ইচ্ছে পূরণ তুমি ঘটাতে চাও, সেটা শুনে নি তোমার কাছে। সেটা অদ্ভুত, সেটা মারই ইচ্ছে। মার 2 নাতি নাতনি আছে, একটি নাতি একটি নাতনি। তো মার গয়না মা এখন থেকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে, মানে আগে তো যা ছিল সবই আমাদের দিয়ে দিয়েছে, পরে পরে আমরাও যেগুলো দিয়েছি সেগুলো মা ঠিক করেছে মা যখন মার অ্যাবসেন্সে যেন আমি দায়িত্ব নিয়ে সবাইকে দিয়ে দিই। তাদের বিয়ে হবে যখন, তারা যেন তার ঠাকুমার কাছ থেকে কিছু পায়, কেননা আমরা কেউ দাদু ঠাকুমাকে দেখিনি, তাদের কাছ থেকে কোনো তাদের আশীর্বাদও পাইনি, কিছুই দেখতেই পাইনি, দাদু ঠাকুমার আদর কিরম হয় বুঝতে পারিনি। তো মা সেই জন্য, মার সমস্যাটা হয়েছে বালা হচ্ছে একটি, তো বলছে কাকে দেব সেটা, তো 2টি বালা হলে মার সোনার, মা দুজনকে 2টো বালা দিতে পারে, তো সেই জন্য একটি বালা হলে খুব ভালো হয়। সোনার বালা, সোনার বালা, বেশ। সোনার বালার জন্য সোনার টুকরো সব প্রশ্ন আছে তোমার জন্য অপেক্ষায়। হ্যাঁ, তো দেখা যাক সেগুলো তুমি উত্তর দিয়ে সোনার বালাটা দখল করে নিতে পারো কিনা মায়ের জন্য, দেখা যাক। বেশ, আমাদের 3rd রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নি কি আছে। ভালো করে শুনবে, ভালো করে দেখবে। দাঁড়াও রিক্সা কাকা, চলো চলো তাড়াতাড়ি। এ বাবা, ইজ ইট এ টাইম টু কাম টু অফিস? সঠিক সময় বাড়ি থেকে বেরোতে পারো না? সঠিক সময় বাড়ি থেকে বেরিয়েছি স্যার, কিন্তু রাস্তায় দেরি হয়ে গেছে। স্যার বিশ্বাস করুন স্যার, বাড়ি থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম, আবার আজ রাস্তায় দেরি হয়ে গেল। दादा हाँ टैक्सी खराब हो गया है। ए बाबा, রোজ রাস্তায় তোমার দেরি হয়, তোমার রাস্তায় কেন দেরি হয়, কি জন্য দেরি হয়, কার জন্য দেরি হয়, আমি এসব শুনতে যাব না। আমার অফিসে একটা ডিসিপ্লিন আছে, তোমার সেই টাইমে আসতে হবে। রাস্তায় তুমি অটো পেলে না, রিকশা পেলে না, ট্রেন সময় মতো পেলে না, সেটা আমার দেখার কাজ নয়। ऐसे समझाओ को कैसे मैं मनाऊं। মন দিয়ে দেখেছো তো, এই যে আমরা আলাদা আলাদা পরপর ডে 1, ডে 2, ডে 3 এরকম করে কতগুলো দৃশ্য দেখলাম। এই দৃশ্যগুলো দেখতে দেখতে একটা সিনেমার কথা মনে পড়ে গেল। তোমার কাছে জানার ইচ্ছে হচ্ছে যে সেই সিনেমাটা কি, কোন সিনেমার কথা বলা হচ্ছে। রোজ রাস্তায় তোমার দেরি হয়, তোমার রাস্তায় কেন দেরি হয়, কি জন্য দেরি হয়, কার জন্য দেরি হয়, আমি এসব শুনতে যাব না। कैसे समझाओ पागल को कैसे मैं मनाऊं। नादानिया जो तुम। স্যার বিশ্বাস করুন স্যার, বাড়ি থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম, আবার আজ রাস্তায় দেরি হয়ে গেল। ট্রেন সময় মতো পেলে না, সেটা আমার দেখার কাজ নয়। পথে হলো দেরি,
সাহায্য নেওয়ার দরকার হলো না? কথাই হলো দেরি দেখেছো অনেকবার। বহুবার। উত্তম কুমারের মা তো বাংলা পুরনো ছবি হলেই হলো, এখনো দেখি। মা সাহায্য নিলে না তো তুমি জানোই যে এটা ঠিক বলছো। আমার এছাড়া কিছু মাথায় আসছে না আর কি, মনে আসছে না। আমার দেখেই পথে বাংলা হলো দেরি সিনেমার মনে হলো। কথাই মনে এলো, হিন্দি সিনেমা মনে এলো। ছেলেটির রোজ দেরি হয়, যাই করে তাতেও দেরি হয়। আলটিমেটলি সবকিছুর মাধ্যমে দেরিটাই বলা হচ্ছে। সম্প্রতি হয়ে যাওয়া কোনো হিন্দি সিনেমার কথা মনে আসছে? বেশ, তাহলে কি উত্তরটা নিয়ে নেবো? সত্যি সত্যি আমাদের পথে দেরি হয়ে গেল কিনা, ভুল হয়ে গেল কিনা, নাকি ঠিক সময় আমরা ঠিক উত্তরটা দিতে পারলাম, সেটা দেখে নি। শুধু গানের দিন লাগুনো গান শোনাবার, এ পৃথিবী শুধু যেন তোমায় পাওয়ার। শুধু গানের দিন লাগুনো গান শোনাবার। একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। উত্তম কুমার বললেই আপনার রোমাঞ্চ হয়, এখনো ঘুরে ফিরে এই সিনেমাগুলো দেখতে চান? পুরনো বই হলে আমি দেখবই। আচ্ছা, লুকিয়ে আপনারা যখন ছোট ছিলেন ওরা যেমন নানান রকম কাণ্ড কারখানা করতো, আপনারা করেছেন না? উত্তম কুমারের সিনেমা দেখতে গেছেন বন্ধু বান্ধব মিলে নাকি আপনার? হ্যাঁ, বন্ধুর সঙ্গে পরিচিত হয়ে গেছিল, পরে আমাদের পরিচয় করে দিয়েছিলাম, ওদের নিয়ে আমরা যেতাম। মানে বাবা যেত আর কি। বাবা আর কি। দাদার ভয় ছিল খুব, যদি দাদা দেখে ফেলে বা কিছু ভাবে। উত্তম কুমারের সব সিনেমা আপনার দেখা? হ্যাঁ, অনেকগুলোই দেখা, সব দেখা না। মা আবার উত্তম কুমারের ছবি হলে বাড়িতে আগে হতো না, রোববার সিনেমা হতো, তো আমাদের এন্টায়ার এলাকা আমাদের বাড়িতে একটা টিভি ছিল, তো সবাই আসতো, মানে অনেক এলাকা থেকে সবাই আসতো সিনেমা দেখতে। মা, মামুনি এরা সব, আর আমার জেঠিমা, আরেক জেঠিমা, তিনজনে সেজে গুজে বসতো যেন অ্যাজ ইফ উত্তম কুমার দেখতে পাবে, পারফিউম লাগিয়ে সেজে উত্তম কুমারের সিনেমা দেখবে। আবার আমরা হলের মতো বসতে জায়গা পেতাম না, কার্পেট পাতা থাকতো, আগেই সব লোক এসে বসে যেত, সব ভর্তি হয়ে বসে যেত, আমরা দরজার কাছে ওইখানটা বসে দেখতাম। আপনি আবার ওই রকম একটা পরিবেশ তৈরি করুন যেখানে অনেক লোক আসুক, ওর বন্ধু বান্ধব, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, সবাই মিলে অনেক দিন ধরে পরপর উত্তম কুমারের সিনেমা দেখে যান। সেজন্য আমি একটা ব্যবস্থা করেছি, আসুক সেটা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়। এখানে সমস্ত ডিভিডির কালেকশন আছে, সমস্ত ছবি, এবং এইটা সুদীপা আজকে নিজের হাতে দোলের দিনে মাকে দিল, এবং যেন উত্তম কুমারকেই প্রায় তুলে দিল, যিনি নাকি মার দিকে তাকিয়ে এবারে সেই রোমাঞ্চকর হাসি টাসি দেবেন আর কি। অনেক ধন্যবাদ মাকে দেওয়ার জন্য। আপনি কি এদেশে জন্মেছেন না আমি এখানে পূর্ববঙ্গে? বাংলাদেশে 49 সালে জন্মেছি, ময়মনসিংহ। আচ্ছা, আপনার সব স্মৃতি আছে ওখানকার? ওই আমাদের যে গ্রামটা ছিল এটা দেবগ্রাম ছিল। দেবগ্রাম, কিন্তু যাওয়া হয়নি ওখানে। হ্যাঁ, ওখানে আর পরে আর যাওয়া হয়নি, আসার পরে আর যাওয়া হয়নি। যেদিন শুনলেন যে ওখান থেকে চলে আসতে হবে, তখন আপনার বয়স কত? আমার তখন 13-14 হবে। 13-14। সুদীপা তো মার কাছ থেকে শুনেছো সেই ঘটনা না? হ্যাঁ। যখন শুনেছো তখন তো একটা অদ্ভুত, ভেতরটা কেমন করে ঘটনা, মানে ঘটনাটা কি? ট্রেন দেখতে যাবে, মানে কলকাতা যাবে, কলকাতা দেখবে আর ট্রেন দেখবে, সেই আনন্দে মানে নিজের মাকে, মা যেটা বলে যে মা আমায় বারবার আদর করছিল, ডাকছিল, কিন্তু আমি বলছি আমায় ছাড়ো, আমায় যেতে দাও। তো উনি, মায়ের মা জানতেন যে মেয়ে হয়তো আর কোনোদিনও ফিরবে না, কিন্তু দেশভাগের সময়, সেই সময় এক কাপড়ে মাকে চলে আসতে হয়, এবং মা তখন প্রচন্ড আনন্দ যে ট্রেনে উঠবো, ট্রেনে দেখবো, আসবো অত দূর। সেই যে চলে এলেন আর যাওয়া হয়নি, মা বাবাকেও আর দেখতে পাইনি,
তারপরে কোনোদিন দেখেননি? বাবা এসেছিল, বাবাকে দেখেছিলেন, মাকে আর দেখা হয়নি? মা আসেননি। আপনার কোনোদিন এরকম হয়নি এখানে বসে খুব ভেতরটা গুমড়ে উঠছে, একবার একটু মাকে দেখি, একবার একটু? হ্যাঁ, সেটা হচ্ছে। যখন মায়ের মৃত্যুর সংবাদ শুনলাম খুব কষ্ট হয়েছিল। তারপরে আমার মায়ের মৃত্যুর পরেই ও হয়েছে, ওই জন্য খানিকটা আমার মায়ের ভেবে আমি ভালো ব্যাপার। ও আমাকে মায়ের মতোই খানিকটা দেখে এখন। মেয়েও বটে, মাও বটে। আমি এখন মায়ের মা। হ্যাঁ। আচ্ছা, এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনাকে জানিয়ে দেওয়া হলো যে আপনি মার কাছ থেকে যে এই চলে যাচ্ছেন, আর ফিরতে পারবেন না, দেখতে পাবেন না, তাহলে কি আপনি আলাদা হতেন? বাবাই তো পাঠাচ্ছিল, আমাদের বোনেদের সব বাবা পাঠিয়ে দিয়ে। ভালোর জন্যই পাঠাচ্ছেন। বাবা কাউকেই দেখতে পায়নি, নাতি নাতনিদের এত ভালো সব। তো আপনাকে অ্যাকচুয়ালি দুবার নিজের জায়গা ছেড়ে চলে আসতো, একবার বাংলাদেশ আর একবার আমাদের যে মানে বাবার বাড়ি, সেটা তো একটা সংসার। মা মানে কি একটা দেশ ছেড়ে এসছে, এটাকেই নিজের পরিবার মনে করে তিনি ছিলেন, এবং সেখানে চারদিকে ছড়ানো ছিটানো সবকিছু তার মতো করে বাঁচা। সেই বাড়িও মাকে ছেড়ে চলে আসতে হয়। এইটাই অদ্ভুত কষ্ট লাগে যে ভগবান বারবার কেন মার সঙ্গে এরকম করে। সত্যি তাই কষ্ট হয়। ওর বাবা ওই বাড়ি ছেড়ে যেতে চাই, আমাদের বলেছিল ওই বাড়ি থেকে নিয়ে যাস না, আমি বাঁচবো না। লাস্ট এটাই হলো, কদিনের জন্য, 2 মাসের জন্য। কোথাও একটা ওই বাড়ি ছাড়া, নিজের জমি ছাড়া, নিজের ভিটে ছাড়া আমাদের ঘুরে বেড়াতে হয়। আমরা নতুন জায়গায় আবার ভিটে তৈরি করি। এই এখন যেখানে আছেন আপনি, আপনার জামাই, আপনার মেয়ে। আমার জামাই খুব বলে যে কেন আপনার এখানে কি অসুবিধা, এখানে আপনি বাড়ি মনে করেন না, তার মানে নিজের মনে করেন না। কি সুদীপা, এইরকম যদি কোনো পরিস্থিতি তোমার সামনে তৈরি হতো, যদি আজ হয়, ভগবান করুক না হয়, কিন্তু হয়তো আমাদের নানান কারণে মাকে ছেড়ে আমি কোনোদিনও থাকিনি। আমার ভীষণ কষ্ট হয়, মানে আমি খেতে বসবো, মা পাশে নেই, কিন্তু এরকম দিন তো নিশ্চয়ই আসবে যেদিন মা থাকবে না। সেদিনটা আমি কি করে কাটাবো আমি সত্যিই জানি না। ছাড়তেই চায় না আমাকে। দাদাদের বাড়ি যাব, কেন যাবে, কেন এখানে কি তোমার অসুবিধা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে বলে বলবে। আমি না, তাও ওদের ওখানেও তো যাওয়া উচিত, ওরাও তো চায় যে মা সেইখানে থাক, সবাই চায় মা বাবাকে রাখতে। বেশ, আমাদের 3rd লেভেল এর প্রথম প্রশ্ন, যেটা প্রায় প্রথম সন্তানের মতো, তুমি সেটা অনায়াসে দিয়ে ফেলেছো উত্তর, এবং মার কাছে উত্তম কুমারকে একেবারে সমস্ত মানে তার রং, রস, বর্ণ, গন্ধ সহ হাজির করে দিয়েছে। এবার এই 3rd রাউন্ডের 2nd কোয়েশ্চেনটা, যেটা ভুল করলে একেবারেই চলবে না, সেটা অপেক্ষা করে আছে তোমার জন্য। দেখা যাক। ওড়িশা রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে পরপর অনেক গুহা আছে। এই গুহাগুলিতে একসময় জৈন ধর্মাবলম্বীরা থাকতেন। আর গুহার মাথায় আছে মন্দির। একটি দর্শনীয় স্থান ওড়িশার, তোমায় জিজ্ঞেস করা হচ্ছে নাম কি? ভেবে উত্তর দাও। উদয়গিরি, খণ্ডগিরি।
উত্তরটা কি নেব? মার হেল্প নিতে চাইলে নিতে পারো। থাক, সাহায্যটা পরে নেব। তুমি নিজে দেখেছো এই জায়গাগুলো? হ্যাঁ গেছি, ওখানে একটা গানও আছে আমার ফেভারিট, সৌমিত্র চট্টোপাধ্যায় আর তনুজা, দূরে দূরে গানটা। দূরে দূরে গানটা জানো? দূরে দূরে তুমি উত্তরটার থেকে দূরে দূরে হয়ে গেলে না তো? হলে দূরে দূরে চলে যাবো, আর কি করবো। আর যদি উত্তরটা ঠিক হয় তাহলে কাছে কাছে থাকবে। উদয়গিরি, খণ্ডগিরি, দেখে নি। একেবারে ঠিক উত্তর দিয়েছো সুদীপা। তৃতীয় প্রশ্নটা কি আছে সেটা এখানে আর আনবো না, কারণ তোমাকে দেখে মনে হচ্ছে মাথা নিচু করে থাকলে তোমার চোখ দেখা যায় না। তোমার এত সুন্দর চোখ, যেটা দেখতে চাই। তুমি চোখ দিয়ে যেমন দেখবে, কান দিয়ে তেমনি শুনবে, সেটা আমরা সামনে শুনে নেব, দেখে নেব। স্বাগত, স্বাগত কালিকা। শুভ দোল, হ্যাপি হোলি। কারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেন আর পেলে না, ধরি ধরি মনে করি। তুমি এমন ভাবে গাও, সুদীপার মুখ থেকে শব্দ না শুনেও আমরা যেন বুঝতে পারি ও মোহিত হয়ে গেছে এবং ঠিক উত্তরের দিকেই যাচ্ছে। একটা গান গাই, যে গানটা বাংলাদেশের একটি অঞ্চলের গান। হ্যাঁ, অঞ্চলটা বলতে হবে, কোন অঞ্চলের গান। বাংলাদেশে অনেকগুলো জায়গা আছে, সিলেট আছে, ঢাকা আছে, ময়মনসিংহ আছে, খুলনা আছে। হ্যাঁ, একটি বিখ্যাত পালা, পালাটির নাম মহুয়া সুন্দরী। এবং মহুয়া একজন বেদের মেয়ে। সে একটা গ্রামে ঢুকেছে যেখানে জমিদারের নাম হচ্ছে নদের চাঁদ। নদের চাঁদ তার প্রেমে পড়ে গেছে, বলতে পারছে না। জমিদার কিভাবে বলে? একদিন জলের ঘাটে গিয়ে মহুয়াকে পাকড়াও করেছে। মহুয়াকে নদের চাঁদ বলছে, আরে জল বড় সুন্দরী কন্যা, জলে দিছো ঢেউ, আর আমার সঙ্গে কহনা কথা, সঙ্গে নাই মোর কেউ, প্রাণ যায় যায় রে। এবার মহুয়া খুব খেপে গেছে এগুলো নদের চাঁদের বাঁদরামি দেখে। মহুয়া এবার নদের চাঁদকে বলছে, আরে লজ্জা নাই রে নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তোর, আরে গলায় কলসি বান্ধা জলে ডুইবা মর নাগর, যাও যাও রে। মৃত্যু কামনা করছে। ভাবো, একজন প্রেম নিবেদন করলো, একজন মৃত্যু কামনা করলো। কিন্তু এবার নদের চাঁদই মোক্ষম কথাটা বলবে। আমার মনে হয় পৃথিবীর সাহিত্যের ইতিহাসে এত ভালো প্রেমের উচ্চারণ খুব কম হয়েছে। ও বলবে, আরে কোথায় পাইবাম কলসি গো কন্যা, কোথায় পাইবাম দড়ি, আমি কোথায় পাইবাম কলসি গো কন্যা, কোথায় পাইবাম দড়ি, আরে তুমি হইও গহীন গাং, আমি ডুইবা মরি, প্রাণ যায় যায় রে। বিখ্যাত গীতিকা কোন জায়গার? আব্বাসউদ্দিন। না, আব্বাসউদ্দিন তো শিল্পী। আব্বাসউদ্দিন এটা মানে এটা বাংলা বলতে চাইছে বাংলাদেশের গান। কোন অঞ্চলের? মানে একটি অঞ্চলকে ভিত্তি করেই এই গানের নামকরণ বলো, পরিচিতি বলো। নদী আছে, নদী থাকতে পারে নিশ্চয়ই, নদী তো থাকবেই, বাংলাদেশ তো নদী থাকবেই। এবং সেই জায়গাটার, অঞ্চলটার নাম ধরেই এই এর নামকরণ করা হয়। এগুলোকে গীতিকা বলে এবং বলে যে ওই অঞ্চলের নাম ধরে। ধরো ঢাকা গীতিকা, এরকম বলে। ওই অঞ্চলটার নাম। এটা মার হেল্প নিতে হবে। তাই? হ্যাঁ। পাইবাম টাইবাম বলছে, তুমি ভেবে দেখো, কোথায় পাইবাম, কইতাম পারতাম। হ্যাঁ, পাইবাম যাইবাম, পাইবাম যাইবাম। মার বাড়ি কোথায়? মার ময়মনসিংহ। মাকে সেই জন্য জিজ্ঞেস করতে চাইছো? হ্যাঁ। বাংলাদেশের লোক বলে? হ্যাঁ। মনে হচ্ছে তো, বলো।
ময়মনসিংহে কোথায়? মা বলছেন ময়মনসিংহ। হ্যাঁ, ওরা তো এইভাবেই কথা বলে। আমরা চাই যে ময়মনসিংহ তোমার একভাবে তো মামার বাড়ি বটে, হ্যাঁ, সেখানকার কিছু ভালো হোক, ঠিক হোক, মানে কিন্তু ওটাকে কেন্দ্র করে ভুল হোক এটা আমরা কখনোই চাই না। তুমি তাহলে বলছো এটা ময়মনসিংহ অঞ্চলের। আমরা কালিকার কাছে জেনে নিই উত্তরটা তুমি ঠিক বললে না ভুল বললে। একদম সঠিক, একদম সঠিক উত্তর। এই যে সুদীপা উত্তরটা বলতে পারলো, এই আজকে দোল সেলিব্রেট করবার জন্য ময়মনসিংহের গীতিকার এক লাইন গেয়ে দাও না। ওর গাইলাম তো অতক্ষণ ধরে। আর কিছু মনে পড়ছে নাকি? মনে অনেক কিছু, অন্য কোনো যে কোনো জায়গা থেকে। তাহলে আমরা একটা দোলের গান, দোলের গান, মহাপ্রভুর গান। আমার সঙ্গে আরেকজন বন্ধু আছেন, এসছেন, হরে কৃষ্ণ তার নাম, তার জন্য একটা জোরে সবাই হরে কৃষ্ণ আসুন। কি সুন্দর নাম। সুদীপা চেয়েছিল ওর মায়ের জন্য একটি বালা, যেটা আদতে যাবে আরো পরের কোনো একজনের কাছে। এই অসাধারণ ইচ্ছে, অসাধারণ ইচ্ছে। তো সেইটা স্বপ্ন পূরণ করে ফেলেছি, ইচ্ছে পূরণ। আমরা শুধু চাইবো সেটাও পড়িয়ে দিক, তারপরে আমরা গানটা শুনবো কালিকা প্রসাদের কাছে এবং হরে কৃষ্ণর কাছে। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি ঋণ। অসাধারণ দেখাচ্ছে, অসাধারণ দেখাচ্ছে আপনাকে। দারুণ দারুণ। আরে আজ হোলি খেলবো রে শাম তোমার সনে, একলা পাইয়াছি তোমায় নিধু বনে। আজ হোলি খেলবো রে শাম তোমার সনে, একলা পাইয়াছি তোমায় নিধু বনে। আজ হোলি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ছেড়ে দেব না আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। দারে না দারে দারে না দারে দারে না রে না, দারে না দারে দারে না দারে না রে না রে না, দারে না দারে দারে না দারে দারে না রে না। আজকে দোলের দিন, আজকে রঙিন হওয়ার দিন, আজকে আনন্দের দিন, আনন্দের সীমা না থাকার দিন। এবং সুদীপা, তুমি প্রায় সমস্ত সীমা পেরোতে পেরোতে চতুর্থ পর্বে এসে পৌঁছে গেছো। চতুর্থ পর্বে ফোর্থ লেভেলে তোমার জন্য 3টি প্রশ্ন অপেক্ষা করে আছে। 3টে প্রশ্নেরই ঠিক ঠিক উত্তর দিতে হবে, কারণ তুমি একটি ইচ্ছে করো, ইচ্ছেটা পূরণ হোক এটা চাও। সেই ইচ্ছেটা একবার জেনে নিতে চাই। ইচ্ছেটা আমার একার ইচ্ছে না, এটা আমাদের 3 ভাই বোনেরই ইচ্ছে যে আমরা মাকে নিয়ে, ইচ্ছে ছিল বাবা বেঁচে থাকতে বাবাকেও নিয়ে যাব, কিন্তু মাকে নিয়ে, মার ওই পুরোনো দেশ, মা যখন গল্প করেন না, মানে কখনো পাস্ট টেন্সে গল্প করে না, মানে আমাদের ওই যে উত্তর দিকের যে রান্নাঘর থেকে বেরিয়ে বাঁ দিক দিয়ে গিয়ে ডান দিকে যে গাছটা আছে, মানে এমনভাবে বলে কেউ শুনলে ভাববে 2 দিন আগে ঘুরে এসছে। কখনো আমরা বলি না যে আমাদের ওই যে বাড়িতে ছাতে গাছটা ছিল কিছু না, পুরোটাই আছে। তো ওইটা কি কি আছে এখন সেগুলো দেখানোর খুব ইচ্ছে আছে। বাহ, আমার তো ভাইরাও বলেছে খুব, এই চলে এসো এখানে একবার দেখে যাও, আমরা তো রয়েছি। ইচ্ছে করে তো সেই 14 বছর বয়সে ছেড়ে আসা জায়গাটা কেমন আছে। সুদীপা অর্জন করুক, স্বপ্ন পূরণ করুক আপনার। আজকে 3টি প্রশ্নের উত্তর দিয়ে এটা আমরা চাই। আমাদের 4th রাউন্ড, তার প্রথম কোয়েশ্চেনটা কি আছে তোমার জন্য একবার দেখে নি। মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো।
বাবা যেরকম হাসি হাসি মুখ তাদের কি বোঝা যাচ্ছে না খিদে পেয়েছে না উত্তরটা দেওয়ার খিদে পেয়েছে? জিভে জল এসে গেল। জিভে জল এসে গেল। এটা আমি বানাতে পারি তাই? এবং এটা বানানোর থেকেও সার্ভ করাটা সবচেয়ে কঠিন, মানে যদি আমার উত্তরটা ঠিক হয় তবেই। ভেঙে যদি যায় তাহলে তোমার কাবাব ভালো হয়নি। তুমি যতক্ষণ সার্ভ করছো ওই জন্য সার্ভিংটাও দেখানো হলো। সার্ভ করাটা একটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এই প্রশ্নগুলি যারা তৈরি করছেন তারা কিন্তু একটা পরিচয় ঘটানোর চেষ্টা করছেন জায়গার সঙ্গে, খাবার দাবারের ধরনের সঙ্গে। হ্যাঁ, এই সমস্ত মিলে পুরো পদ্ধতিটা দেখিয়ে যারা জানেন না সে ব্যাপারেও কিন্তু অবহিত করতে চাইছেন। আমাদের এটাও একটা শুধুমাত্র খেলা না, একটা জানান দেওয়ার পদ্ধতিও বটে। তো আমি তাদের শাবাশি দিই, তাদের ধন্যবাদ জানাই। আর তোমার কাছে জানতে চাই, ওরা নিশ্চয়ই খেয়েছে এটা যখন শুটিং করতে গেছিল। নিশ্চয়ই খেয়েছে, নিশ্চয়ই খেয়েছে, এবং আমরাও খাবো। লখনৌয়ের এই কাবাব কি নামে বিখ্যাত এইটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। গালৌটি কাবাব। এই যে গালৌটি বলছো এটার মানে কি? মোস্ট প্রবাবলি মুখে দিলে গলে যায়, মেল্ট করে যায়। তখনকার বুড়ো নবাবরা মাংস খেতে চাইতেন কিন্তু দাঁত পড়ে যাওয়ার জন্য খেতে পারতেন না সবসময়। তাই জন্য লখনৌ বললেই কোন নবাবের কথা মনে পড়ে? ওয়াজিদ আলী শাহ। আগের বার আমরা যখন জিজ্ঞেস করেছিলাম যে পেঠা এটা কি দিয়ে তৈরি হয়, একটা কনফিউশন হচ্ছিল, কিন্তু হাতের কাছে পেঠাটায় কামড় মেরে ফাইনালি তুমি বলেছিলে চাল কুমড়ো। এবারে দেখি এই কাবাব নিতে নিতে, খেতে খেতে, যাকে বলে চাকতে চাকতে, উত্তরটা আমরা ঠিক বলছি না ভুল বলছি তুমি দেখতে পাচ্ছ সামনে, চোখের সামনে। খেয়ে তো মনে হচ্ছে শামী কাবাবের মতো লাগছে। সন্ধ্যাবেলা মেহফিল বসতো তো শাম থেকে শামী কাবাব, কিন্তু ছবিটা আমার গালৌটি কাবাবই মনে হচ্ছে। আমরা যেটা খেলাম সেটা কি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যা দেখলাম। গালৌটি কাবাব কি জানি বুঝতে পারছি না কোনটা নেই। গালৌটি দেখেনি, তুমি বলছো গালৌটি কাবাব, এটা ঠিক হলো না ভুল হলো? দেখি উত্তরটা কি। तू ले ला ये बसराई गुलाब, मैं तुझे अपने हाथों से पकाकर खिलाऊंगा शाही गलौटी कबाब। दावते दावते इश्क है, दावते दावते इश्क है, दावते दावते इश्क है। ওহ, অসাধারণ, একেবারে ঠিক উত্তর দিয়েছো। আমরা ফিরে যাচ্ছি আমাদের ফোর্থ রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেনটার কাছে। এটার উত্তর দিতে হবে, ভুল করলে খেলা শেষ, আর ঠিক করলে আমরা এমন একটা জায়গায় চলে যাব থার্ড কোয়েশ্চেনের কাছে, যেটা ঠিক করতে পারলেই সেই অপু দুর্গার মতো আর হাত ধরে তুমি বেরিয়ে পড়তে পারবে ময়মনসিংহের সেই গ্রামে যেখানে মা বড় হয়েছেন, মা জন্মেছেন এবং আবার সেখানে ফিরে যেতে চান। মা বাবার জন্য ইচ্ছে পূরণের মঞ্চ এটি, এবং তারই সঙ্গে নিজেকে বারে বারে খুঁজে পাওয়ার মঞ্চ এই হ্যাপি প্যারেন্টস ডে। এখন তার জন্য সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে ফোর্থ রাউন্ডের ফোর্থ লেভেলের সেটা দেখে নিই। मिठे पान दी कलोरी रखा सूट दा लाहौरी हट्टे मार दी कलोरी जुगनी मेल मेल के गुद बांध के चक चकोटे जावे जरफ खुदा का अली ओ चली चली चलियो। একটা ছবি দেখলাম, গান শুনলাম, একটা বেমানান গন্ডগোল হলো, একটা ভুল হলো, সেইটাকে খুঁজে বলতে পারাটাই এই প্রশ্নের উত্তর।
ট্রাক চালু হলো, ধোঁয়া বেরোলো, মুম্বাইয়ের দিকে যাচ্ছে ট্রাকটি। উত্তরটা ঠিক হলে আমরা পরের প্রশ্নে যাব, ভুল হলে বা না পারলে খেলাটা থেমে যাবে। ধোঁয়াটার মধ্যেই কিছু আছে, এই বুঝতে পারছি না। মা কি পারবে? মা হ্যাঁ, পাওয়া গেছে, বলে ফেলো, বলে ফেলো। ওর সাইড দিয়েও ধোঁয়া বেরোচ্ছিল, ও তো দেখালো সাইডেও ধোঁয়া বেরোচ্ছে, আবার ব্যাক সাইডেও ধোঁয়া বেরোচ্ছে, দুটো তো নল থাকতে পারে না। হ্যাঁ, আমার আনসার এটাই যে ট্রাকটাতে দেখা গেছে যখন এই সাইড থেকে শটটা দেখাচ্ছে যে সাইড দিয়েও ধোঁয়া বেরোচ্ছে, আবার ব্যাক সাইড দিয়েও ধোঁয়া বেরোচ্ছে, দুটো ভেন্ট থাকতে পারে না, ভেন্ট তো যে কোনো একটাই হবে। এটাই আনসার, আর পারবো না কিছু। দুটো ভেন্ট, দুটো ভেন্ট একটা ট্রাকের হতে পারে না। উত্তরটা ঠিক বললে না ভুল বললে একবার পরখ করে নি। मिठे पान दी कलोरी रखा सूट दा लाहौरी हट्टे मारती फिलोरी जुगनी मेल मेल के कूद बांध के चक चकोटे जावे जरफ खुदा का अली 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 ओ अली ओ একেবারে ঠিক উত্তর দিয়েছে সুদীপা। ফোর্থ রাউন্ডের শেষ একেবারে লাস্ট কোয়েশ্চেন, এটা বলতে পারলেই মাকে নিয়ে ময়মনসিংহের সেই গ্রামে যেখানে অনেক মানুষকে মা আজ খুঁজে পেতে চান, সেই রাস্তা দিয়ে হাঁটতে চান যেখান দিয়ে উনি যেতেন আসতেন, তার মধ্যেই মা বাবাকে খুঁজে পাবো। তার মধ্যেই আপনি মা বাবাকে খুঁজে পাবেন। আর আমরা এই মা বাবাকে খুঁজে পাওয়ার জায়গাটা তৈরি করেছি এখানে এই মঞ্চে, চেষ্টা করেছি যতটা পারি সবাই যেন তার নিজের নিজের মা বাবাকে খুঁজে পান, নিজের নিজের বাড়ি খুঁজে পান, নিজের নিজের রাস্তা খুঁজে পান, নিজের একটা জগৎ খুঁজে পান যেখানে তার মা বাবা, তার ছেলে মেয়ে সবাই বাসা বেঁধে আছে। সবটাই নির্ভর করছে সুদীপার উপর। একেবারে চতুর্থ রাউন্ডের লাস্ট কোয়েশ্চেন তোমার জন্য অপেক্ষা করছে। ভালো করে শুনবে, ভালো করে দেখবে। আমরা প্রত্যেকে প্রার্থনা করছি তুমি যেন ঠিক উত্তর দিতে পারো, কারণ তুমি এখনো অবধি অসাধারণ খেলেছ। দেখে নি ফোর্থ লেভেলের লাস্ট কোয়েশ্চেনটা সুদীপার জন্য কি অপেক্ষা করে আছে। एक चतुर नार बड़ी होशियार, एक चतुर नार बड़ी होशियार, अपने ही जाल में हंसत जात हम हंसत जात, अरे एक चतुर नार बड़ी होशियार। আমাদের প্রশ্নটা হচ্ছে এতক্ষণ যে ছবি দেখলাম, দেওয়ালে মহাপুরুষের ছবি ছিল, কোন মহাপুরুষের ছবি ছিল? গান্ধীজি। তুমি তো আমাদের অভিনয়ের সঙ্গে যুক্ত। সাধারণভাবে দেখবে যখন আমরা থানার সিন করি তখন যিনি সেট ডিজাইনার, তার যিনি অ্যাসিস্ট্যান্ট, তিনি একটা গান্ধীজির ছবি এনেলাম। এটা কি তেমন থানা?
অপশন গান্ধীজি। কেন গান্ধীজি ছাড়া আর কোনো মহাপুরুষকে তুমি বিশ্বাস করো না? এটা যার বাড়ি দেখাচ্ছে মানে সুনীল দত্তের বাড়ি, ও তো পেলওয়ান ছিল, তার বাড়ি থেকে গান্ধীজির ছবি থাকবে? আমরা কিছুদিন আগেই পেরিয়ে এসেছি এমন একটা মাস, তার মানে এরকম বলা যেতে পারে যে জানুয়ারি মাস হতে পারে। হ্যাঁ, আমার সুভাষচন্দ্র মনে হচ্ছে, সুভাষচন্দ্র বোস। কেন না এত তাড়াতাড়ি গান্ধীজি থেকে সুভাষচন্দ্রে? কেন না এই যে কিশোর কুমারের ক্যারেক্টারটা বাঙালি, এই তো সুনীল দত্তে ছিল। হ্যাঁ, কিন্তু ওর লাইফে কিশোর কুমারের ইনফ্লুয়েন্স বেশি ছিল, যে পেছন থেকে কিশোর কুমার গান গাইছিল পড়োশানে, তো ন্যাচারালি ও বিবেকানন্দ হতেও পারে। কেননা ওরা যে পেলওয়ান ছিল, ওরা সব ব্রত নিত, বিয়ে করবে না, তো সন্ন্যাস নেওয়ার একটা ব্যাপার থাকতেও পারে। দেখো 23শে জানুয়ারি সুভাষচন্দ্রের জন্মদিন, 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, 8ই জানুয়ারি আমার জন্মদিন। আমার ছবি থাকতে পারে না? স্বামীজি নয়, নেতাজি। একটা নিতে হবে, সুভাষচন্দ্র বোস। আচ্ছা, মাকে আমি এখানে সবার সামনেই বলে দিচ্ছি, মা যদি এটা ভুল হয়, আমি তো তোমার এটা তো পাবো না, তা আমি তোমাকে এমনি নিয়ে যাব বাংলাদেশ, চেষ্টা করে, অনেক কষ্ট করে। কিন্তু এটা পেয়ে নিয়ে যেতে পারলে যে আনন্দ, তো সেটা বোধহয় হবে। কিন্তু চেষ্টা করব, আমি অনেক দিন অবধি চেষ্টা করব, কারণ এটা ভুল হওয়ার চান্স আছে। আমরা চাই তুমি অবশ্যই চেষ্টা করবে, এবং সেটা যেন ভুলে যেও না। না, দুই পারে দুই বাংলা আমার, আপন স্বজন দুজন মাতা, ভালোবাসার সাঁকোর ওপর পাটলমল পাটলমল, হাত বাড়ালেই পদ্ম পাতা, হাত বাড়ালেই পদ্ম নদী। কোথায় পাবো? এই মার কাছে পাবো, সেই মার জন্য। ভালোবাসার সাঁকোর ওপর এখন তোমার পাটলমল পাটলমল। নেতাজি নেব না গান্ধীজি নেব না স্বামীজি নেব? নেতাজি। বেশ, ঈশ্বর মঙ্গল করুন তোমার, মা দুর্গা। আজকে দোলের দিন, আজকে আনন্দের দিন, রঙিন হওয়ার দিন। সুদীপাকে ইতিমধ্যেই খুব রঙিন দেখাচ্ছে। আমি চাইবো উত্তরটা ঠিক হোক, কিন্তু আমরা এবার দেখে নিতে চাইবো। সুদীপা বলছে নেতাজির ছবি ছিল দেওয়ালে, উত্তরটা ঠিক হলো না ভুল হলো? স্বামী বিবেকানন্দ বলেছেন, মনে করো ঈশ্বর নাই, তুমি আছো আর তোমার স্বদেশবাসী। পৃথিবীকে মায়া না ভেবে বৈদান্তিক হয়ে নর্দমা সাফাই করো, রোগীকে পথ্য দাও, সুস্থ সমাজের জন্য আন্দোলন করো। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা, খুঁজিস ঈশ্বর। তোমার সামনে ঈশ্বর থাকুন, কিন্তু তুমি তোমার মাকে, তোমার ভাইদের, তোমার পাড়া প্রতিবেশীকে ভালোবাসো, সেবা করো। এটাই আমাদের আকাঙ্ক্ষা, তুমি তাই করো। কিন্তু এই যাত্রা, আমাদের খেলাটা শেষ হয়ে গেল। আমরা তোমার এই ইচ্ছে পূরণ ঘটাতে পারলাম না। সুদীপা ভুল উত্তর দিয়েছ। আপনি আপনার মনের ভেতর যে ছবিটা বাড়ির ভেবে রেখেছেন, সেটাকে আগলে রাখুন। সুদীপা কথা দিয়েছে ও আপনাকে সঙ্গে করে সেখানে যাবে, ও নিশ্চয়ই যাবে। আর সেদিন ফিরে আসার পর আমরা খবর নেব যে ছোটবেলার দেশ তা আপনাকে কি বললো, একদিন নিশ্চয়ই জিজ্ঞেস করব। সুদীপা, মাকে নিয়ে অবশ্যই যেও। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। খেলাটা শেষ হলেও আমাদের কিছু দেওয়ার আছে। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে মায়ের জন্য এই শাড়িটা তুমি একটু গায়ে দিয়ে দাও। সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দি। আর এটা তোমার আর মায়ের অসামান্য ছবি এই অনুষ্ঠানে। আর এখানে 6টা ভাউচার আছে, এগুলো মেরু ক্যাপ দিয়েছে। যদি কোনোদিন মাকে নিয়ে তোমার ইচ্ছে হয় স্বপ্নের সফরে বেরিয়ে পড়বার জন্য, হয়তো এগুলো তোমাকে সাহায্য করবে।
আজকে ফাগুন দিনে, আজকে এই বসন্ত উৎসবে যে মা বাবারা আমাদের সঙ্গে থাকলেন, যে ছেলেমেয়েরা আমাদের সঙ্গে রং খেললেন, তাদের সকলকে আমার প্রণাম, আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা। আমরা কালকে রাত্রি 10টায় ফিরে আসবো আবার ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে নিয়ে। ততক্ষণ অপেক্ষায় থাকুন, আমরাও আপনাদের আবার দেখব বলে অপেক্ষায় রইলাম, আপনারা আমাদের দেখবেন। ধন্যবাদ। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকুতেই পারবো কেবল অনেকখানি ঋণ।